দার্জিলিং শহর আমাদের সব সময়ের জন্য প্রিয়, কিন্তু এখন উত্তরবঙ্গের অচেনা অজানা পাহাড়ি গ্রামগুলো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের কাছে। তবে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখার লোভে নয়, কিছুদিন শান্ত পরিবেশে ছুটি কাটানোর জন্য আমরা বাঙালিরা বারবার বেছে নিচ্ছি উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশনগুলিকে। তাই পাহাড়ি গ্রামে থাকতে এবং সেখানকার মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে দুদিনের ছুটিতে আপনিও বেরিয়ে আসতে পারেন দার্জিলিংয়ের সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কোলে অবস্থিত এক অনন্য অফবিট গ্রাম চটকপুর থেকে। পাইনের জঙ্গলের মধ্যে নানা রকম পাখিদের কলতান আপনার মন ভরিয়ে দেবে, আর মেঘের আড়াল থেকে উঁকি মারা কাঞ্চনজঙ্ঘার শ্বাসরোধকারী সৌন্দর্য আপনাকে বাকরুদ্ধ করে দেবে। খোঁজ দেব এমন একটা হোমস্টের যেখানে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবেন। চলুন তবে আজকের গল্প শুরু করা যাক। তার আগে আমি অম্লান, সাথে দেবারতী। ওয়েলকাম টু ট্রাভেলিং আওয়ার্স। সময়টা ডিসেম্বর মাসের 21 তারিখ। বেশ জাঁকিয়ে শীত পড়েছে এখন। এনজিপি থেকে একটা গাড়ি ধরে রওনা দিলাম চটকপুর। তবে কার্শিয়াংয়ের কিছু সাইট সিন করে তারপর আমরা চটকপুর যাব। চটকপুর কিভাবে যাবেন? ভারতের যে কোনো প্রান্ত থেকে উত্তরবঙ্গগামী ট্রেনে চেপে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি থেকে চটকপুরের দূরত্ব 65 কিলোমিটার। রিজার্ভ গাড়িতে যেতে চাইলে বড় গাড়ির ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা। ছোট গাড়ি চটকপুর যায় না। নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার গাড়িতে চটকপুর আসতে হলে 200 টাকার বিনিময়ে চলে আসুন সোনাদা। তারপর সোনাদা থেকে 1200 টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে আসতে হবে চটকপুর, যার দূরত্ব মাত্র 6 কিলোমিটার। আকাশের মুখ সকাল থেকেই ভার। মাঝে মধ্যেই সূর্যি মামা দেখা দিয়ে আবার মেঘের আড়ালে চলে যাচ্ছেন। আবার মাঝে মধ্যে মেঘ এসে গোটা এলাকাকে ঘিরে ফেলছে। দৃষ্টি যত দূর যায় শুধু চোখে পড়ে প্রকৃতির ভুবন ভোলানো রূপ। এমন রূপে হারিয়ে যেতে চাইলে হাতে 2 দিন সময় করে একটু বেরিয়ে পড়ুন, আর পাহাড়ে এসে প্রাণ ভরে বাঁচুন। আমরা আসলে বাঁচতে ভুলে যাই। প্রতিদিনের এত কাজের চাপ, জীবনের লক্ষ্য অর্জনের দৌড়ঝাঁপ আর বিভিন্ন মানসিক চাপে আমরা জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতেই ভুলে যাই। 110 নম্বর হিলকাট রোড ছেড়ে এই বাঁ দিকে বাগোড়া রোড ধরে আমরা এগিয়ে চললাম চিমনি গ্রামের দিকে। এখান থেকে চিমনি এখনো প্রায় 4 কিলোমিটার। মিনিট 5 পর থেকেই ল্যান্ডস্কেপ সম্পূর্ণ বদলে যাচ্ছে। ধীরে ধীরে গাছপালার ঘনত্বও বাড়ছে। ওই যে দেখুন, রাস্তার আঁকে বাঁকে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে অসাধারণ সব ল্যান্ডস্কেপ। এর টানেই তো বারবার ছুটে আসা। এই পাহাড়, পাইন গাছের সারি নীরবে কত কিছু বলে যায় আমাদের। গোটা রাস্তাটা আমার এতটাই সুন্দর লেগেছে যে সত্যিই চোখ সরাতে পারিনি। আপনাদের কেমন লাগছে এক্ষুনি কমেন্ট করে জানান। অবশেষে চলে এলাম চিমনি। একদম ছবির মতো সুন্দর একটা গ্রাম। রাস্তাঘাটও কত পরিষ্কার পরিচ্ছন্ন। $20 দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম এই চিমনি হেরিটেজ গার্ডেনে। এই চিমনি গ্রামকে নিয়ে রয়েছে একটা ইতিহাস। জানেন কি কারণে এই গ্রামের নাম চিমনি? 1839 সালে ব্রিটিশরা এই গ্রামে একটা বাংলো তৈরি করেছিল। কালের স্রোতে সেই বাংলো হারিয়ে গেলেও সেই বাংলোর চিমনিটা কিন্তু আজও থেকে গেছে। আর এই চিমনি থেকেই এই গ্রামের নাম হয়েছে চিমনি গ্রাম। আর এই চিমনিটাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পর্যটন কেন্দ্রটি।
চিমনির আকাশে তখন কালো মেঘ। ড্রাইভারদা জানালো একটু তাড়াতাড়ি করুন, নয়তো চটকপুর পৌঁছাতে বিকাল হয়ে যাবে। এই চিমনির উল্টো দিকেই রয়েছে একটা ভিউ পয়েন্ট, সেখান থেকে নাকি কার্শিয়াংয়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে দু একটা স্ন্যাক্সের দোকান আছে, সেখান থেকে চাইলে টুকটাক খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন। সবুজে ঘেরা জঙ্গলের মাঝে সরপিল পথ ধরে আমরা এগিয়ে গেলাম ভিউ পয়েন্টের দিকে। যেদিকেই দু চোখ যায় শুধুই পাইন গাছের সারি। হয়তো আকাশ পরিষ্কার থাকলে আরও ভালো ভিউ পাওয়া যাবে। জায়গাটা আমার বেশ লাগলো, ইচ্ছা করছিল এখানে বসেই কিছুটা সময় কাটিয়ে দিই, কিন্তু এখনও বেশ কিছু জায়গা দেখা বাকি। এবার রওনা হলাম পরবর্তী গন্তব্যের দিকে। গেস করতে পারছেন নাকি? গুগল বলছে আমাদের ভারতবর্ষের মোস্ট হন্টেড হিল স্টেশন হলো এই কার্শিয়াংয়ের ডাউহিল। ডাউহিল ফরেস্টের নাম শুনলেই মাথা চাড়া দেয় বিভিন্ন ভুতুড়ে গল্প। প্রতিনিয়ত প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসেন। তাদের মধ্যে কেউ বা ভূতের খোঁজে, আবার কেউ পাহাড়ের কোলে পাইন গাছে ঘেরা জঙ্গলের মজা নিতে। এখানে যে ডেথ রোড আছে সেখানে নাকি অনেকেই এক মুন্ডহীন বাচ্চা ছেলেকে দেখতে পেয়েছে। এই সেই ডেথ রোড। স্থানীয়দের কথায় জঙ্গলের দিকে গেলে আপনার মনে হবে কেউ আপনাকে দেখছে। কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। হয়তো সত্যি এই জঙ্গলে কিছু আছে, আবার হয়তো কিছুই নেই, কিন্তু এখানকার পরিবেশটা বড্ড অদ্ভুত। যখন এখানে কুয়াশায় ঢেকে যায় তখন পরিবেশ আরও গা ছমছমে হয়ে ওঠে, যেন আপনি ভয় পেতে বাধ্য। তবে আপনি এখানে এসে ভয় না পেলেও সরকার থেকে আপনাকে ভয় পাওয়ানোর প্রচেষ্টা করেছে। একটা ইকো ট্যুরিজম স্পট বানানো হয়েছে এই জঙ্গলের ভেতর, যার জন্য এন্ট্রি ফি গুনতে হবে 20 টাকা পার পার্সন। আবার বড় বড় করে লিখে দিয়েছে বি অ্যাওয়্যার। এসব দেখে মনে হয় সত্যি হয়তো এখানে কিছু নেই, কেবলমাত্র ভয়কে বিক্রি করে ব্যবসা চালাচ্ছে কিছু মানুষ। আপনারা এখানে কখনো কিছু দেখেছেন নাকি? কমেন্ট করে জানান তো একটু শুনি। দুপুরে আর সেভাবে লাঞ্চ করা হয়নি। ভেতরে একটা দোকান পেয়ে তাই অল্প করে মোমো খেয়ে নিলাম। আমাদের নেক্সট স্টপ ছিল কার্শিয়াংয়ের ফেমাস হনুমান স্ট্যাচু। এই হচ্ছে সেই 40 ফুট লম্বা হনুমানের মূর্তি। এখান থেকে কার্শিয়াং শহরটাকে দেখতে খুব সুন্দর লাগে, তবে সূর্যাস্তের সময় এই জায়গার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। সাইট সিন করতে তো এখানে নিশ্চয়ই আসবেন, কিন্তু যদি কার্শিয়াংয়ে একটা দিন থাকেন তাহলে অবশ্যই এখান থেকে একবার সূর্যাস্ত দেখে যাবেন, সারা জীবন মনে থাকবে। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस हूँ लोक उजागर। राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। कंचन बरन बिराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा। हाथ वज्र और ध्वजा बिराजे, कांधे मूंज जनेऊ साजे। ঘড়ি বলছে দুপুর 2:15। বেশ দেরি হয়ে গেছে, চটকপুর পৌঁছাতে প্রায় 4টে বাজবে। দেখতে দেখতে চলে এলাম কার্শিয়াংয়ের প্রাণকেন্দ্র। এটা কার্শিয়াংয়ের স্টেশন চত্বর। উফ, দূরের জাস্ট ভিউটা দেখুন, কি অদ্ভুত সুন্দর লাগছে না? মনে হচ্ছে একদল মেঘ পাহাড় দখলের জন্য এগিয়ে আসছে। যুদ্ধে পাহাড়কে হারিয়ে মেঘ তার আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। নিমেষের মধ্যে অন্ধকারে ঢেকে যাচ্ছে গোটা রাস্তা। পাহাড় সত্যি কি অদ্ভুত না? ঠিক রুক্ষতার স্নিগ্ধতার এক অদ্ভুত মেলবন্ধন। সকালে কার্শিয়াং যাওয়ার পথে দেখিয়েছিলাম এই রাস্তাটা, সেই রাস্তা দিয়ে এখন আমরা চটকপুর যাব। যারা ড্রাইভ করে আসবেন তাদের রাস্তাটা একটু বলে দিই। সোনাদাতে যে ম্যারেজ রেজিস্টার অফিসটা আছে তার ঠিক 10 মিটার আগে একটা সরু রাস্তা উপরে উঠে যাচ্ছে। এই রাস্তা ধরে মাত্র 6 কিলোমিটার গেলেই চটকপুর।
খারাপ পথে যেতে অনিচ্ছুক গাড়ি ক্রুদ্ধ গর্জন করতে করতে ছুটে চলল চটকপুরের উদ্দেশ্যে। সোনাদা থেকে একটা শর্টকাট নিলাম চটকপুর যাওয়ার জন্য, সেখান থেকে 5.5 কিলোমিটার দেখাচ্ছে। হাইরে রাস্তা, এত সুন্দর রাস্তা আগে দেখিনি। কিছু কিছু জায়গায় রাস্তা ভালো আছে অবশ্যই, কিন্তু কিছু কিছু জায়গায় এত খারাপ, বাপ রে বাপ। আপনাদের মাথায় এতক্ষণ হয়তো একটা কথা ঘোরাফেরা করছে, ভাবছেন এই ছোট গাড়ি নিয়ে আমরা কিভাবে চটকপুর যাচ্ছি, যদি রাস্তায় বিপদ ঘটে তখন কি হবে। ঠিকই ভেবেছেন, বিপজ্জনক তো বটেই, কিন্তু আমাদের ড্রাইভার দা আশ্বস্ত করেছেন যে তিনি এই গাড়ি নিয়ে বেশ কিছুবার চটকপুর গেছেন। চটকপুর কেবলমাত্র বড় গাড়ি মানে সুমো বোলেরো করেই যাওয়া উচিত, কারণ রাস্তা প্রচণ্ড প্রচণ্ড খারাপ। যেহেতু চটকপুর অবস্থিত অভয়ারণ্যের ভেতর, তাই চটকপুর ঢুকতে আগে পারমিট করাতে হতো, খরচও হতো অনেকটা। তবে এই বছর থেকে আর পারমিট লাগছে না, কেবলমাত্র আধার কার্ড দেখিয়ে নাম এন্ট্রি করে চলে যেতে পারবেন, গাড়ি বা জনপ্রতি কোনো টিকিট করাতে হবে না। এখন চেকপোস্ট বন্ধ, তাই ফেরার সময় আমাদের নাম এন্ট্রি করাতে হবে। आगे चले। हो जाएगा। हो जाएगा। चलो बैठ जाए। हाँ बैठिए। कितना आगे है? थोड़ा आगे होगा अभी। अच्छा, सोचना पड़ेगा। प्रेम भाई है ना? प्रेम तो आगे निकल गए। ঘড়ি বলছে বিকেল 4টে। অবশেষে আমরা প্রবেশ করে গেছি চটকপুর। আমরা এরকম ওয়াগনার নিয়ে এসেছি দেখে কিন্তু সবাই জিপ কাটছে যে এত ছোট গাড়ি নিয়ে উপরে উঠলো কী করে। আমাদের ছেত্রী ভাই কিন্তু নিয়ে চলে এসছে, দেখে সবাই জিপ কাটছে, হাসছে। বেশ মজাদার ব্যাপার একটা। আমাদের হোমস্টে ছিল আপার চটকপুরে। এই যে আমাদের আজকের আস্তানা প্রেম হোমস্টে। হোমস্টের পেছনেই ঘন জঙ্গল, বড় রুম, পরিষ্কার বিছানা, বাথরুমে গিজার, সব কিছুর ব্যবস্থা আছে। অবেলায় ভাত খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু দুপুরে সেভাবে খাওয়া হয়নি। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, বাঁধাকপির সবজি, শাক, আলু সেদ্ধ আর দেশি ঘি। একটা জিনিস খুব ভালো লাগলো, এই অবেলায় খেলেও আমরা খেতে বসার আগে প্রত্যেকটা খাবার কিন্তু না বলতেই গরম করে দিল। এটা আমাদের হোমস্টে, প্রেম হোমস্টে। আর এখানে যে ওয়াচ টাওয়ারটা আছে এই পিছনটাই। কালকে সকালে যাব, এখন তো সন্ধে হয়ে গেছে। আর ওয়েদার একদম খারাপ, আজকে প্রচণ্ডই খারাপ ওয়েদার, জানি না পরে কি হবে। সন্ধ্যা প্রায় নেমে এসেছে, মেঘের আড়াল থেকে মাঝে মধ্যে চাঁদ মামা টুকি মারছে। ধীরে ধীরে হোমস্টেগুলো সেজে উঠলেও যান্ত্রিক আলোর রোশনাই। দূরে একটা হোমস্টেতে গানের আসর বসেছে। কিছুক্ষণ বাদে চা আর পকোড়া দিয়ে গেল। বাইরে কি সুন্দর হাওয়া, ওই হাওয়ার স্নিগ্ধতার সাথে মিশে গিয়ে আমাদের টেনে আনলো বারান্দায়। আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, আর পরিষ্কার আকাশে তারাগুলো জ্বলজ্বল করছে। কাল ভোরবেলা উঠতে হবে, তাই তাড়াতাড়ি ডিনার সেরে নিলাম। মেনুতে ছিল রুটি, আলু ভাজা আর পনির মশলা। সকালে যখন ঘুম ভাঙলো, বাইরে তখন প্রচণ্ড হই হুল্লোড়। বুঝতে পারলাম নিশ্চয়ই তিনি উদয় হয়েছেন। চোখ কচলাতে কচলাতে জানলার পর্দা সরিয়ে দেখলাম ঘুমন্ত বুদ্ধ স্বমহিমায় বিরাজমান। প্রাতকর্মের মায়া পরিত্যাগ করে দৌড়ালাম টাইম ল্যাপস নিতে। চোখের সামনে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে একের পর এক তুষার সিংহ।
কাঞ্চনজঙ্ঘা, কাবরু, রাথং, কুম্ভকর্ণর কোলে প্রথম সূর্যের স্পর্শ এসে পড়েছে। সে এক নয়নাভিরাম দৃশ্য। স্থানীয়রা বিশ্বাস করেন চটকপুরের জঙ্গলে ঢাকা পাহাড়ে ঘুমিয়ে আছেন স্বয়ং ভগবান বুদ্ধ। এই গ্রাম নাকি কয়েক বছর আগেও আত্মগোপন করে থাকতো পাইন গাছের আদিম জঙ্গলের মাঝখানে। যতই ঠান্ডা হোক, ঘরে তো আর বসে থাকা যায় না, তাই চা খেয়েই বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখতে। ঠান্ডায় হাত পুরো জমে যাচ্ছে, তাই আগুনে একটু হাতটা সেঁকে নিলাম। এখানে এরকম পলিশেড করে ভেতরে গাছ রেখেছে, কারণ এই গাছগুলো অতিরিক্ত বৃষ্টির জল বা কুয়াশা কোনোটাই সহ্য করতে পারে না। এখানে একটা চটের মতো কি পড়েছিল, তার উপর দেখুন কুয়াশা পড়ে সেই কুয়াশা বরফ জমতে শুরু করেছে। হোমস্টে থেকে 100 মিটার দূরত্বে রয়েছে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর সূর্যাস্ত, সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হচ্ছে চটকপুরের ওয়াচ টাওয়ার, আর এখান থেকে দারুণ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই গ্রাম থেকে 1 কিলোমিটার জঙ্গলের রাস্তা দিয়ে ট্রেক করে যেতে পারবেন কালীপুখরি। কালীপুখরি হলো ছোট্ট একটা জলাশয়ের মধ্যে একটা বড় পাথর। স্থানীয় মানুষরা পুজো করে এই পাথরটিকে। জঙ্গলের প্রাণীরাও এখানে জল খেতে আসে, তাই গাইড বা স্থানীয় লোক ছাড়া এই জায়গায় না যাওয়াই ভালো। হাতে খুব একটা সময় নাই, তাই আজ কালীপুখরি যাওয়া হলো না। পরে যদি কখনো চটকপুর আসি অবশ্যই যাব কালীপুখরি। আজ যতক্ষণ আছি শুধু কাঞ্চনজঙ্ঘা। 2 দিন পাইনি, আজ একটু মন ভরে নিব। সবই বুঝলাম দাদা, কিন্তু চটকপুর আসার ভালো সময় কোনটা? বর্ষা বাদে যে কোনো সময় আপনি আসতে পারবেন, কিন্তু যদি আপনি তীব্র গরম থেকে রেহাই পেতে পাহাড়ের কোলে হালকা শীতের আমেজ উপভোগ করতে চান, তাহলে মার্চ থেকে জুন হবে সব থেকে ভালো সময়। আর আপনার মূল উদ্দেশ্য যদি হয় কাঞ্চনজঙ্ঘা আর শীতের পাহাড়, তাহলে নভেম্বর থেকে জানুয়ারি সব থেকে ভালো সময়। এই সময় বেশিরভাগই আকাশ পরিষ্কার থাকে। এই জায়গা দার্জিলিং শহর থেকে উঁচুতে হওয়ায় বেশ ঠান্ডা পড়ে, তাই যারা শীতকালে আসবেন তারা ঠান্ডার প্রস্তুতি নিয়েই আসবেন। যেহেতু চটকপুর অবস্থিত অভয়ারণ্যের ভেতরে, তাই এই জায়গা 15 জুন থেকে 15 সেপ্টেম্বর অবধি বন্ধ থাকে। গ্রামের প্রত্যেকটা বাড়ি রং বেরঙের ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো, আর গ্রামের প্রত্যেকটা কোণ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে বোতল ফেলার জায়গাও দিয়ে রেখেছে, যাতে প্লাস্টিক ফেলে নোংরা না হয়। এটা খুব ভালো উদ্যোগ একটা, কেউই ফেলেনি যদিও। আপনারা হোমস্টে অবশ্যই আপার চটকপুরে নেবেন। এখান থেকে কিন্তু রুমে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর ভিউ পয়েন্টও একদমই কাছে। আমি ডেসক্রিপশনে বেশ কিছু হোমস্টের ফোন নাম্বার দিয়ে রাখলাম, দেখে নেবেন। যারা বাইক নিয়ে একটু অফরোডে ঘুরতে ভালোবাসেন তারা চটকপুর চলে আসুন। সোনাদা থেকে চটকপুর একদম পারফেক্ট রাস্তা অফরোডিংয়ের জন্য। আমরা এখন গ্রামের নিচের দিকটায় আছি।
হোমস্টে শেষ হওয়ার পর থেকেই শুরু হচ্ছে ঘন পাইনের জঙ্গল। ব্রেকফাস্টে দিয়েছিল ভেজ ম্যাগি। বেলা যত গড়াচ্ছে মন খারাপের পারদও তত চড়ছে। তাও মনটাকে বোঝালাম আর চটকপুরকে বললাম চিন্তা নেই, আবার ফিরবো কোনোদিন তোমায় উপভোগ করতে, তোমায় প্রাণ ভরে দেখতে। এক আকাশ স্মৃতি নিয়ে চটকপুরকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম নতুন গন্তব্যের পথে। এরপর যাচ্ছি দার্জিলিংয়ের ফেমাস কমলা লেবুর গ্রামে। কমেন্ট করে বলুন তো কোথায় সেটা। চটকপুর যদি কেউ ছোট গাড়িতে আসবেন ভাবেন, একদম আসবেন না, মানে আসার ভাবনা চিন্তাই করবেন না। রাস্তা কিন্তু খুবই খারাপ, আসলে একমাত্র বড় গাড়ি সব থেকে ভালো। আমাদের প্রেম ভাই কেন বলছি আমাদের রাজ ভাই অনেক এক্সপিরিয়েন্স, আর এর আগে কিন্তু আরও দুবার চটকপুর এসেছে, সেই জন্য আমরা রিস্কটা নিয়েছি। কিন্তু ছোটো গাড়িতে আসার চেষ্টা করবেন না, আর যদি আসতেই হয় তাহলে রাজ ভাইকে খুঁজে নেবেন। নাম্বার আমি দিয়ে দিচ্ছি রাজ ভাইয়ের। আর জঙ্গলের রাস্তা তাই সারাইও না, এই সামান্য 5 কিলোমিটার 5.5 কিলোমিটার রাস্তা সোনাদা থেকে। কালকে উঠতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে, দেখি নামতে কতক্ষণ লাগে। রাস্তা খুবই খারাপ, फिर एक नहीं मिलता है, 4 কি অবস্থা দেখুন, হুইল ক্যাপ বেরিয়ে গেছে। নেটওয়ার্কের কথা যদি বলি, জিও একদমই চলছে না, খুবই অবস্থা খারাপ। এয়ারটেলটা মোটামুটি চলছে, মানে মোটামুটি, খুব একটা ভালোও না খারাপ না, কিছু কিছু জায়গায় ভালো চলছে। তবে বিএসএনএল কিন্তু এখানে ভালো, এখানে যারা হোমস্টে আছে তারা কিন্তু বিএসএনএল ইউজ করছে দেখলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন গল্প শোনাতে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।